একটু আগে শেন ওয়ানের ওপর একটা ডকুমেন্টারি দেখছিলাম। প্রখ্যাত লেজেন্ডারি শেন ওয়ান, যে টেস্টে 708 উইকেট নিয়েছিল, সেই শেন ওয়ান। আমরা সবাই তো একটু প্রথাগত জীবন ধারণ করি এবং ঠান্ডা মাথায় ভেবে দেখলে আমরা আমাদের জীবনটা যেরকমভাবে কাটিয়ে এসেছি সেই রকম মানসিকতা থেকেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের দিকে দেখি বা আমরা সেইভাবে ভাবি। কিন্তু আমাদের না ভাবনা চিন্তার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে এবং সেই সীমাবদ্ধতাগুলো আমরা যদি কাটিয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে অত শঙ্কা, আশঙ্কা, আতঙ্ক এগুলো থাকবে না। লেট দ্য উইন্ড ব্লো অ্যান্ড লেট দ্য ওয়াটার ফ্লো বলে একটা কথা আছে, যে হাওয়া হাওয়ার মতো বইতে দাও আর জলকে জলের মতো বয়ে যেতে দাও। তার কারণটা হচ্ছে যে কিছু জিনিস প্রকৃতির নিয়মে হয় এবং যখন সেটা প্রকৃতির নিয়মে হয় তখন সেটার কোনো পুঁথিগত কোনো জায়গা থাকে না, কোনো থিওরিটিক্যাল বাউন্ডারি থাকে না। সের মানে কিছু কথা হয়তো অনেকে জানেনই আপনারা, তাও আমি এটা হাইলাইট করে বলি যে কীরকমভাবে প্রথাহীনভাবে একটি লোক ক্রিকেটের জগতের সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনার হয়ে উঠেছিল এবং সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ারদের মধ্যে একজন প্লেয়ার তো বটেই। ইনফ্যাক্ট উইজডেনের অল টাইম 5জন যে ক্রিকেটারের লিস্ট আছে, যে 5জনকে অল টাইম ক্রিকেটিং লেজেন্ড হিসেবে দেখা হয়, তাদের মধ্যে একজন শেন ওয়ান। সো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে 13ই সেপ্টেম্বর 1969 সালে শেন ওয়ান জন্ম নেয় এই মেলবোর্ন শহরেই, যেখানে আমি বসবাস করি। এবং আর 5টা ছেলের মতোই শেন ওয়ান বড় হয়ে ওঠে। 2 ভাই মজায় কাটায়। কিন্তু আমি আগেও বলেছিলাম, আপনাদের বরাবর বলে এসেছি যে অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেলাটা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা কিনা অস্ট্রেলিয়ান রুল ফুটবল, যেটাকে বলে অস্ট্রেলিয়ান ফুটবল লিগ, একটা খেলা হয় এখানে, AFL। তো শেন ওয়ানও কোনোদিনই ভাবেননি যে তিনি ক্রিকেটার হবেন। সর্বকালের সেরা স্পিনার, টেস্ট ক্রিকেট খেলা এগুলো ছেড়ে দিন, ক্রিকেট খেলবেন বা ক্রিকেটার হবেন, বেসিক লেভেলে ক্রিকেটার হবেন, এটাও কখনো ভাবেননি। এবং এই ভাবনাটা কিন্তু অনেক দিন ধরে ছিল, অনেক বছর ধরে ছিল। শেন ওয়ান ক্যাজুয়ালি ক্রিকেটটা যেটুকু, যেরকম আর 5টা বাচ্চা খেলে, আমি একটা ভিডিওতে বলেছিলাম বাচ্চাদের খেলতে দিন, ব্যাটে বলে লাগা, কোনো আনন্দ করুক, এনজয় করুক খেলাটাকে। তো সেই রকমভাবেই ওই ব্যাকইয়ার্ডে ওরা ক্রিকেটটা খেলতো 2 ভাই মিলে এবং পাড়ায় টুকটাক খেলতো টেলতো, এই আর কি, একদমই একদমই নভিস লেভেলে। মানে বলতে গেলে ওই প্যাড গ্লাস পরেও খেলতো না। কিন্তু ওর স্বপ্ন ছিল ও খুব বড় ফুটি প্লেয়ার হবে, অর্থাৎ অস্ট্রেলিয়ান রুল ফুটবল যাকে বলে, সেই অস্ট্রেলিয়ান রুল ফুটবলে খুব বড় প্লেয়ার হবে। তো এইটা নিয়ে, এটাই ওর কাইন্ড অফ মানে নাওয়া খাওয়া ভুলে যাওয়ার মতো অবস্থা, নেশা ছিল। খেলতে শুরু করলো, প্রথমে লোকাল ক্লাবে খেললো, এখানে পরিকাঠামো খুব ভালো, সব জায়গায় খেলার সুযোগ আছে। তো লোকাল ক্লাবে খেললো, এই করে করে সেন্ট কিল্ডা ক্লাবে গিয়ে খেলতে গেল। যে সেন্ট কিল্ডা ক্লাব AFL লিগ খেলে। এই যে আমি টি শার্টটা পরে আছি, দেখুন লেখা আছে জিলং, এখানে লেখা আছে ক্যাটস। তো এইটা হচ্ছে একটা ছোট্ট শহরের নাম, জিলং। এবং সেন্ট কিল্ডা হচ্ছে মেলবোর্নে একটা শহরতলির নাম, যেমন ধরুন যাদবপুর কলকাতায়, যেমন ধরুন দমদম কলকাতায়, সেই রকমই আর কি। তো 1988 সাল অবধি শেন ওয়ান কিন্তু লড়ে গেছেন অস্ট্রেলিয়ান ফুটবল লিগে নাম করার জন্য। তো অস্ট্রেলিয়ান ফুটবল লিগে, যেটা প্রফেশনাল লেভেল, যেখানে লক্ষ লক্ষ ডলারের ব্যাপার থাকে, নাম্বার 1 স্পোর্টস ইন অস্ট্রেলিয়া, সেই প্রফেশনাল লেভেলটা খেলতে গেলে অনেকগুলো অ্যামেচার ধাপ ধাপ পেরিয়ে যেতে হয়। তো এরকম ধাপ পেরিয়ে যাচ্ছেন। আন্ডার 19 অস্ট্রেলিয়ান রুল ফুটবল খেলেন সেন্ট কিল্ডা ক্লাবের হয়ে। পরবর্তী বছরে আবারও খেলেন সেন্ট কিল্ডা ক্লাবের হয়ে এবং তারপরে ওখানে 2 বছর ভালো খেলার ফলে ওনাকে সেন্ট কিল্ডা ক্লাবের রিজার্ভ টিমে নিয়ে নেওয়া হয়। এই রিজার্ভ টিমটার পরের স্তরটাই হচ্ছে সেন্ট কিল্ডার মেন প্রফেশনাল ফুটবল টিম। কিন্তু ওই রিজার্ভ টিমেই ঢোকানোর পরেই আস্তে আস্তে সামহাও সেটা শেন ওয়ান নিজেও স্বীকার করেছেন যে আমার মধ্যে ওই সর্বোচ্চ স্তরে খেলার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটিটা কিন্তু ছিল না। তো আমাকে ক্লাব তখন কি করলো, আমাকে ওই ডিলিস্ট করে দিল। মানে ওরা প্রফেশনাল ফিউচার হিসেবে দেখছে না শেন ওয়ানের, এবং ক্লাব তাকে ডিলিস্ট করে দেওয়া মানে তুমি পাড়ায় পাড়ায় খেলো, অ্যামেচার যেমন খেলছো, এরকম
প্রফেশনাল ফুটবল লিগ তোমার আর খেলা হবে না, এইভাবে ওকে ডিলিস্ট করে দিল। এবং এই যে ওকে বললো ইউ আর নট গুড এনাফ, ইউ আর নট গুড এনাফ ফর দিস লেভেল, এইটা ওর কাছে বিরাট একটা বুকে আঘাত লাগলো। এবং ও তখন ভাবছে যে আমি এই খেলাটা আমি গুড এনাফ হলাম না, তাহলে আমি কি করবো, আই হ্যাভ টু বি। আর ছোটবেলা থেকে খুব কম্পিটিটিভ। সো হি দেন শিফটেড টু স্পোর্টস ইন দ্য ইয়ার 1988, এবং 1988 থেকে সে ক্রিকেটটাকে একটু সিরিয়াসলি নিল। এতক্ষণ অব্দি টুকটাক ক্রিকেট খেলতো, কিন্তু সিরিয়াসলি ক্রিকেটটাকে নেওয়াটা সেটা কিন্তু 88-এ করলো। তাহলে জন্মেছে 69-এ, করলো 88-এ। 19 বছর বয়সে গিয়ে একটু সিরিয়াসলি ক্রিকেট খেলাটা শুরু করলো। কোনো আন্ডার-13 লেভেল খেলেনি, কোনো 8 বছরে গিয়ে ক্রিকেট খেলেনি সিরিয়াস গম্ভীর মুখ করে, কোনো আন্ডার-16 আন্ডার-18 তো খেলেনি। কিন্তু যেটা করলো তারপর থেকে যে জীবনটা হলো, এই যে একটা লক্ষ্য স্থির করে ফেললো যে না, তাহলে এটা যখন হয়নি, আমি আর কি পারি, আমি ক্রিকেটটা পারি, চল দেখি তো ক্রিকেটটা চেষ্টা করে দেখি। দেখুন, এরকম ঘটনাটা কিন্তু সৌরভ গাঙ্গুলিও কিছুটা ছিল। ফুটবল নিয়ে খুব উন্মাদনা, সেখান থেকে আসতে হঠাৎ করে ক্রিকেটে চলে গেল, তখন ক্রিকেটে শিফট করে গিয়ে সেখানে মন দিতে শুরু করলো। তো সিমিলার সর্ট অফ ব্যাকগ্রাউন্ড শেন ওয়ার্নের ঘটনাটা সেরকমই কিছুটা হলেও। তো তখন তারপরে কি হলো না, ধাপ ধাপ করে এগোতে শুরু করলো। ধাপ ধাপ করে কিরকম এগোতে শুরু করলো না, শেন ওয়ান তারপরে সম্ভবত, আমি ইফ আই এম নট রং, 1989 সালে শেন ওয়ান চলে গেল ব্রিস্টলে, ইংল্যান্ডে। এবং ব্রিস্টলে গিয়ে খুব রঙিন জীবনযাপন, একটা বাচ্চা 20 বছরের ছেলে তখনকার যুগে, স্বাভাবিকভাবে কোনো তো রেজিমেন্টেড কিছু ছিল না। ইন দ্য মিন টাইম, সরি বলতে ভুলে গেছিলাম আমি, 1989 সালে শেন ওয়ান অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমিতে, মানে যেটা ক্রিকেট এক্সেলেন্স একাডেমি আছে অস্ট্রেলিয়ার, সেটাতে সুযোগ পায় তো ঠিক আছে, কিন্তু ওর ঠিক জমে না। ওই যে ইন্টারভিউতে বলেছে যে এই মোজার জায়গায় পরো, এই জামাটা গুজে পরো, হ্যাঁ এই আজকে শর্টস তোমার তো পড়ার কথা ছিল না, আজকে তো হাফ প্যান্ট পরে আসার কথা নয়, ফুল প্যান্ট পরে আসার কথা। তো এই যে অত্যন্ত রেজিমেন্টেড শৃঙ্খলাবদ্ধতা, সেটা ওর জমেনি। তো এইসব হচ্ছে তো ওখানকার কোচের বা সংগঠকদের খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ, দেখছি এই ছেলেটা ঠিক আছে, বল টল ঠিকঠাক করে, কিন্তু এর মধ্যে শৃঙ্খলাবদ্ধ নেই। এনিওয়ে, এই করতে করতে ওকে ডারউইনে খেলতে নিয়ে গেছিল। এবং ডারউইনে খেলতে নিয়ে গিয়েও দেখছে এবার গা ছাড়া, সময় মতো রক আপ করছে না। মানে ওদের ধারণা হচ্ছে যে যে যেমন মিলিটারিতে যেমন হয়, মিলিটারি রুলের মতো রেজিমেন্টেড ছিল তখন, তো সেগুলো যখন করছে না, মানে ওদের যে প্রেসক্রাইবড লাইফস্টাইল লিডিংয়ের ব্যাপার আছে, সেটা যখন করছে না, তখন আর ওকে জমলো না। ওকে ডিসিপ্লিনারি কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমি থেকে বাদ দিয়ে দেওয়া হলো। কীরকম জানেন? ওকে এমনভাবে বাদ দিয়ে দেওয়া হলো, ওকে ডারউইনে নিয়ে গেছে, যেটা কিনা একদম নর্থ অস্ট্রেলিয়া। আর শেন ওয়ান হচ্ছে, এটা গেছে, একাডেমিটা তখন ছিল, আমি একাডেমিতে গিয়েছি, একাডেমিটা তখন ছিল হচ্ছে হেনলি বিচে, সাউথ অস্ট্রেলিয়াতে, মানে অ্যাডিলেডে। তো অ্যাডিলেড হচ্ছে একদম দক্ষিণতম জায়গায়, সাউথ অস্ট্রেলিয়া। আর এইটা হচ্ছে নর্দার্ন টেরিটরি, মানে নর্থ অস্ট্রেলিয়া। সেইখানে ওকে বাদ দিয়ে একটা বাসে চাপিয়ে দিল। 44 ঘন্টা বাস জার্নি। কোনোদিন করেছেন আপনারা? 44 ঘন্টা লাল লাল ধুলোর মধ্যে দিয়ে বাস চলেছে, ধুধু। কারণ অস্ট্রেলিয়ার ওই নর্থ থেকে সাউথে আসাটা পুরো একটা মানে বাঁজা জমির ওপর দিয়ে আসতে হয়, অনেকটা মরুভূমির মধ্যে দিয়ে আসতে হয়। তো সেই মরুভূমির মধ্যে 200-300 কিলোমিটার কোনো পেট্রোল পাম্প নেই, এরকম সব ব্যাপার থাকে। তো সেইটার মধ্যে দিয়ে ওই 44 ঘন্টা বাসে চেপে ছোকরা ফিরে এলো। তা স্বাভাবিকভাবে এসেই সঙ্গে সঙ্গে ও রিজাইন করলো। ও বললো না, আমি একাডেমি থাকতে পারবো না। রিজাইন করে দিয়ে একটা গাড়ি ছিল ছোট করে ওর, সেই গাড়ি নিয়ে ও সোজা মেলবোর্নে ফিরে চলে এলো। মেলবোর্নে ফিরে এসে এইবারে ওকে বলটা করতে হবে। একটা এইরকম সময় ওর তখন কিছু ন্যাচারাল ট্যালেন্ট আছে। ও বলছে যে আমার লেগ স্পিন বল করতে গেলে আপনার হাতের খুব জোর লাগে, আর একটা কাঁধের খুব জোর লাগে, মানে পুরো আর্ম পজিশনটা খুব জোর লাগে। তার কারণটা হচ্ছে আমরা হাতটা যে ঘোরে,
দেখুন যখন আপনি টেনিস খেলবেন এরকম হাত যাবে, যখন আপনি জোরে বল করবেন এরকম হাত যাবে। সো এইটা শোল্ডার ইজ মেন্ট টু ডু দিস, এটা শোল্ডারের পক্ষে করা খুব কঠিন না। কিন্তু যদি আপনি লেগ স্পিন বল করেন তখন আপনার হাতটা যাবে সাইডে, এই যে সাইডে আসছে, বুঝতে পারছেন তো? তো এইখান থেকে রোটেশনটা হচ্ছে, এইখান থেকে যে রোটেশনটা হচ্ছে, তো এটা কিন্তু শোল্ডার ইজ নট মেন্ট টু ডু দ্যাট। তার মানে আপনাকে অনেক শোল্ডার এক্সারসাইজ করতে হবে, স্ট্রং শোল্ডার, এবং এর চাপটা পড়ে এই দিকটা এসে, হ্যাঁ এই দিকটা। সো দিস পার্ট, কারণ আমরা তো কোমরের জোরে করছেন, তো কোমর, ওয়েস্ট, এগুলো, হাতের রিস্ট, এটা রিস্ট স্পিন বলা হয়। তো বল তো লেগ স্পিন করে ঘোরে, তো এই রিস্ট আপনার স্ট্রং হতে হয়, এই হাত আপনার বড় হলে গ্রিপ ভালো হবে। সো দিস হোল হ্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে হাতের স্ট্রেংথটা খুব ইম্পর্টেন্ট টু প্লে লং টার্ম ক্রিকেট। এবং লং টার্ম শুধু ক্রিকেটটা না, অনেকগুলো বছর ধরে ক্রিকেট খেলা না, এক একটা ম্যাচে অনেকগুলো করে ওভার করতে পারাটা। তো সেই এক একটা ম্যাচে অনেকগুলো করে ওভার করতে পারাটা, এইটা আপনার ফিজিক্যাল স্ট্রেংথ লাগে। তো ছোটবেলায় সেনওয়ানের কি হয়েছিল, কিন্ডার গার্ডেন স্কুলে যখন ছিল তখন একটা অ্যাক্সিডেন্ট হয়। ও যেটা একটা জিনিসের যে নিচে লুকিয়েছিল সেখানে পিছে লোকে ঝাঁপিয়ে পড়ে, ও দুটো পাই ফ্র্যাকচার হয়ে যায়। এবং দুটো পা ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর ও যখন বাড়িতে ছিল, ছোট্ট ছেলে তখন, বুঝেছেন, কিন্ডার গার্ডেন কেজি, তো তখন এই দুটো পায়ে প্লাস্টার করে একটা পাটাতনের ওপর গদি লাগিয়ে ওকে শুইয়ে দেওয়া হয়, এবং ওইভাবে থাকতে হয় বেড রেস্টের মতো। দুটো পা মানে হাঁটা যাবে না, বেড রেস্ট ফর 2 months, 2 না 3 months, 2 months কি 3 months এরকম কিছু হবে। তো তখন ওই যেহেতু ছোট ছেলে সেহেতু ওটার তলায় 4টে চাকা লাগিয়ে দেওয়া হয়, ওই সেটা না হাত দিয়ে ও এগিয়ে যায়, মানে বাড়িতেই যখন ছিল আর কি, এই ঘর থেকে ও ঘর যাবে ঠাবে হ্যান ত্যান, সবই হাত দিয়ে করতে। তো বলে আমি মোটামুটি ওই ট্রলিটার ওপরে আমার 2-3 মাস একদম কমফোর্টেবলি চলে যেতাম। তো ওই যে কনস্ট্যান্ট 2-3 মাস ধরে করে যাচ্ছে, ওতে কিন্তু হাতের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। সো হি হ্যাড দোজ স্ট্রঙ্গার হ্যান্ডস। হ্যাঁ, এটা ও নিজেই প্রেসক্রাইব করে নিজেকে বলছে, হয়তো ওইটার জন্যই আমার হাতগুলো স্ট্রঙ্গার, আমার রিস্ট মোটা, আমার হাত বড় হয়েছিল, পিওরলি বিকজ আমি ছোটবেলা ওই রকম সময় টানা 3-4 মাস ধরে শুধু হাতের জোরে বডিকে এগিয়ে নিয়ে গেছিলাম বলে। এনিওয়ে, ফ্লাইওভার কাট টু ওই মেলবোর্নে ফিরে আসা, একাডেমি থেকে ফিরে আসা। তো সেখানে টেরি জেনারকে পায়। তিনি একজন যুগান্তকারী অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ছিলেন তার সময়। 1971-72 অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেন। তো এরকমভাবে চলে, টুকটাক বাদ যান, আসেন ইন দ্য টিম, বাদ চলে যান। তো করে আলটিমেটলি একটা সময় হঠাৎ করে উনি একটা মানে ভুলবশত বলুন, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক না কেন, একটা কেস খেয়ে যান। সেই কেস খেয়ে উনি 18 মাস জেল ওনার হয়ে যায়। তো সেই একটা খুব টাইমিংটা দেখুন, জেল থেকে ছাড়া পেয়েছে, আর ওদিকে সেনওয়ান মেলবোর্নে ফিরে আসছে। তো রাজ্যটক সময় হয়ে গেল, আর বললো যে চল তুই দেখি তো তোর কি হয়েছে। মোটামুটি তখন একটা একাডেমিতে চান্স পেয়েছে, মানে মোটামুটি ভালোই ন্যাচারাল ট্যালেন্ট আছে। ওর ন্যাচারাল ট্যালেন্ট ছিল, ন্যাচারাল র ট্যালেন্ট, ও বলটা স্পিন করতে পারতো। হয় না, অনেকের দেখবেন থাকে এটা, ন্যাচারালি কিছু ভালো জিনিস করে, ন্যাচারালি। এই যে বুমরার যে বলি কি ন্যাচারাল ডেলিভারি, এটা তৈরি করে ওরকমভাবে হয় না অনেকভাবে। সো তখন ওকে দেখালো, বললো এই আমি লেগ স্পিনটা পারি, এই ফ্লিপারটা তখন ও খুব একটা পারে না, গুগলিটা তো পারে না, একটু পারে, বাট রং আনটা পারে আর কি, মানে গুগলি কিন্তু অল্প অল্প গুগলি আর কি, যাকে বলে রং আন। আর ফ্লিপারটা তখন চেষ্টা করছে, টস স্পিনারটাও মোটামুটি আসছে, কিন্তু লেগ স্পিনটা খুব ভালো হয়। তো আমার বললো এই যা আছে এতেই হবে, চল লেগে পড়ি। তো লেগে পড়লো, ইত্যাদি হলো, করে ও প্র্যাকটিস শুরু করলো, প্র্যাকটিস চলছে। এইবারে এই করতে করতে তখন আমি যেটা বললাম যে ওই ব্রিস্টলে, ইংল্যান্ডে খেলার সুযোগ পেয়ে গেল, এবং মানে ক্লাব ক্রিকেট। তো ওখানে গিয়ে খুব আহামরি ক্লাব না, কিন্তু খেলা পাচ্ছে। কি হলো জানেন, ওখানে গিয়ে ও সপ্তাহে 6 দিন ক্রিকেট খেলতে শুরু করে দিল, এবং 6 দিন যে ক্রিকেটটা খেললো, ওই 6টা দিনই ও ম্যাচ খেললো। Going to England, I was playing Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, and then Sundays. I was playing 6, sometimes 5, 6 days a week, some days 7 for 6 months. So I think playing that year in England in 89 just fast-tracked my development. আমি যখন এই কথাগুলো ওর ভিডিওতে শুনলাম, আমি বললাম এই তো আমি মানে না জেনে আমি যে কথাগুলো বলেছি, কারণ সেনওয়ান আমাদের সময়কারই তো প্লেয়ার ইন আ ওয়ে, তো আমার থেকে হয়তো বছর 4-5 বড়, কিন্তু
আমাদের সমসাময়িক একটা মানসিকতার জায়গা থেকে বলতে গেলে। তো এইটাই বলেছি যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ও বলছে আমি শুধু ওই যে অত প্র্যাকটিস, হার্ড ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক, এবং দিনের পর দিন 6টা মাস, ভাবুন 6টা মাস সপ্তাহে 5-6 দিন করে ম্যাচ খেলছে, ক্রিকেট খেলে যাচ্ছে। সন্ধ্যেবেলায় গিয়ে পাবে ঠাবে যাচ্ছে, খাওয়া দাওয়া চিপস ফিপস খেয়ে মোটা হয়ে গেল। 79 কিলো ওজন নিয়ে গিয়েছিল ইংল্যান্ডে, 99 কিলো ওজন নিয়ে ফিরে এসেছিল, প্রায় 20 কিলো ওজন পুটন করেছিল। এমনিতেই ঘামটাম হয় না, আর তার উপরে যদি অত বিয়ার আর চিপস চলে তো কী হবে। কিন্তু সেইটাই তো, তারপরে আবার যখন ফিরে এলো তখন ওয়েট ট্রেনিং হলো ইত্যাদি হলো। এই করতে 1991 চলে এলো, করে তখন 91, তারপরে হয়ে গেল 91তেও 90-91 সিজনে ও ভিক্টোরিয়ান টিমে চান্স পেয়ে গেল। এবং ইন দ্য মিন টাইম তারপরে আবার ওই 90-91 শেষের দিকে না 92-এর দিকে ওকে একাডেমিতে আবার ডাকলো, ঠিক আছে। তো মজার ঘটনা, সরি 91 দিকে না, তারপরে ও 92-তে অস্ট্রেলিয়ান টিমে চান্স পেয়ে গেল। অস্ট্রেলিয়ান টিমে চান্স পেল, খেললো কার বিপক্ষে? প্রথম ম্যাচ জীবনে ডেবিউ করলো সিডনিতে ভারতের বিপক্ষে, আর বেধড়ক মারল রবি শাস্ত্রী প্রচণ্ড মারল। He's done it again. And that's gone a long way. Over the top for 6. Whoa. Ravi Shastri has decided to cut loose, and in 2 balls he scored 10 runs. And that also brings up the 150 for India. And he's got that off the meat of the bat. That's a good shot. Right over the top and into the bleachers. 150 for Ravi Shastri. He's a man who can hit the ball. He's shown that with 6 sixes in an over in first-class cricket. That was a beautiful hit. এবং ওই মার খাওয়ার পর ওর মনে হলো খেলা ওর শেষ হয়ে গেল। রবি শাস্ত্রী সেই ম্যাচে 206 করেছিল, ডাবল সেঞ্চুরি। তো ভাবলাম আমার ক্রিকেট জীবন শেষ। এবং ওই একটা ওই রবি শাস্ত্রীকে ওই আউট করেছিল আলটিমেটলি, মজার ব্যাপার এটাই। কিন্তু প্রায় 150-200 রান দিয়ে একটা উইকেট ম্যাচটাতে, বুঝতে পেরেছেন। যাই হোক, তখন অ্যালান মোরার ক্যাপ্টেন ছিলেন, ওকে শাবাশি দিয়েছেন, মানে ঠিক আছে হবে, কোনো টেনশন নেই, এটা একটা ওয়ান অফ ব্যাপার, ওরা তো স্পিনটা ভালো খেলে। তারপরে ওকে ইংল্যান্ডের ট্যুরে নিয়ে, শ্রীলঙ্কার ট্যুরে নিয়ে গেল। এই শ্রীলঙ্কার ট্যুরটা কিন্তু ওর জীবনে একটা টার্নিং পয়েন্ট। শ্রীলঙ্কান ট্যুর, আর পরে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা। 92 শ্রীলঙ্কান ট্যুরটা নিয়ে গেল, ওই ইন্ডিয়ার সঙ্গে খেলার পরই শ্রীলঙ্কাতে গিয়ে প্রথম ম্যাচটাতে প্রথম ইনিংসে 150-র কাছাকাছি রান দিল কোনো উইকেট না পেয়ে, একটা উইকেট পায়নি। মাথা নিচু করে বসে আছে। অ্যালান মোরার বলছে যে ও বল করতে ওকে নিয়ে গেছে, আমি জানি ওর ট্যালেন্ট আছে, ও প্রচণ্ড ট্যালেন্টেড ছেলে, কিন্তু ওখানে তো কুলকিনারা পাচ্ছে না, সবাই খেলে দিচ্ছে এবং একটা উইকেট নেই। ও বল করতে গেলে আমি ফিল্ডার কোথায় সাজাবো ভেবে পাচ্ছি না, এই ডান দিক না বাদিক কি কোথায় রাখবো। কিন্তু যেটা অ্যালান মোরার করেনি, এবং যার জন্য আমি অ্যালান মোরারকে ওনাদের শ্রেষ্ঠ ক্যাপ্টেনদের মধ্যে একজন ক্যাপ্টেন হিসেবে রাখি, সেটা হচ্ছে হি ইজ ফায়ারি, যাকে আমরা ইংরেজিতে বলি ফিয়েস্টি। তো ওর মধ্যে ওই ব্যাপারটা ছিল, আগ্নেয়গিরির মতো একটা ব্যাপার ছিল, চাপা আগুনের মতো, কড়া শাসনের মতো, একটা অভিভাবকের মতো থাকতো মাঠে। আরেকটা হচ্ছে ওই যে আমি বলেছি আগের দিন একটা ভিডিওতে, যে দে নো হাউ টু স্ল্যাপ বাট দে অলসো নো হাউ টু ক্ল্যাপ। এরা এমন একটা ক্যাপ্টেন যে এরকম মাথা নিচু করে যখন ড্রেসিং রুমে বসে আছে শেন ওয়ার্ন, তখন কাছে গিয়ে বলছে ইউ হ্যাভ ইট ইন ইউ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইট হ্যাপেন্স, কোনো ব্যাপার না, ইউ আর দ্য বেস্ট স্পিনার অফ আওয়ার টিম, ইউ উইল মেক এ কাম ব্যাক, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, হবে, তুমি ঠিক জায়গায়, তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে, জায়গায় পড়ছে না হয়তো বা পড়তে, বাট হবে সেন, আই বিলিভ ইন ইউর সেলফ। আর সেন বলছে আমাকে যেরকমভাবে ও বললো সেটাও সত্যি আমাকে মানে ফেক বিলিভ থেকে বললো না রিয়েল বিলিভ থেকে বললো, সেটা অন্য প্রসঙ্গ। মানে ও যেটা বলছে সেটা সত্যি মন থেকে বলছে না মাথা থেকে বলছে, তা আমি দেখতে চাইনি। আমাকে যেরকমভাবে বললো অ্যালান মোরার এসে, তাতে আমার মধ্যে আমার প্রতি বিলিফটা বেড়ে গেল, এবং আমি তখন অনেক বেশি সেলফ বিলিভটা আমার মধ্যে ঢুকে গেল ওই সময়, যে ঠিক আছে,
জায়গায় ফেলতে হবে, তো আমি তো বলটা তো স্পিন করাতে পারি, জায়গাটা শুধু ফেলতে হবে, জায়গাটা শুধু ফেলতে হবে। এই করে করে ওই টেস্টেরই সেকেন্ড ইনিংসে খেলাটা এমন জায়গায় চলে এলো যখন 20 রান করতে হবে, হাতে 3-4টে উইকেট। শ্রীলঙ্কা জিততে গেলে 20 রান করতে হবে, হাতে 3-4টে উইকেট। সেই সময় শেন ওয়ানকে নিয়ে এলো এবং মোটামুটি ভালোই এগোচ্ছে খেলাটা, জিতে যাওয়ারই চান্স আছে। তো সেই সময় শেন ওয়ানকে নিয়ে এলো অ্যালান বর্ডার, একটা লাস্ট তুরুপের তাসের মতো, এবং শেন ওয়ান এসে 3খানা উইকেট ঘুরিয়ে দিল, ম্যাচটা জিতিয়ে দিল। শেন ওয়ান বলছে আমি এখন এসছি বল করতে, মনে হচ্ছে হয়ে গেল, আবার ডাকিস না আমাকে, ডাকিস না। ডেকেছে, যেই ডেকেছে মাটি ফাঁক হয়ে যাওয়া, আমি ঢুকে যাই অবস্থা। দিয়ে বলছে আমি ভাবছি বেটা আমাকে ডাকলি তোরা, ওদের 20 রান বাকি, যে আমি একটা উইকেট পাইনি, 150-এর উপর রান দিয়েছি, এই তো 1 ওভারে 20 তুলে দিয়ে চলে যাবে, মান ইজ্জত শেষ হয়ে যাবে, 3খানা 6, 1খানা 2, গল্প শেষ। বলছে 1 ওভারে 20 রান করে চলে যাবে, তখন কি হবে? আরে আর মান ইজ্জতের শেষ নেই। এসেই প্রথম ওভারটা আমি মেডেন নিলাম, ফার্স্ট ওভার যে এলো, এসে ফার্স্ট ওভারটা মেডেন নিয়েছিল বলে বিরাট বুক থেকে একটা পাথর নেমে গেল, যাক মারেনি ওরা আমাকে। দিয়ে তারপরে যেটা বললাম, তারপরে আবার ভালো বল, পরের 2-3 ওভারের মধ্যে ও 3টে উইকেট তুলে নিল এবং ম্যাচটা অস্ট্রেলিয়া জিতে গেল। করে তারপর সেখান থেকে আবার ও ফিরে এলো, ফিরে এসে খেলা চলছে করে ওই সামহাও গ্রেগ ম্যাথিউসকে অস্ট্রেলিয়ান দল তখন নিল শেন ওয়ানকে বসিয়ে। এই গ্রেগ ম্যাথিউস যে ইন্ডিয়াতে এসে টেস্ট, যেটা টাই টেস্ট হয়েছিল ম্যাড্রাসে, সেই টাই টেস্টে লাস্ট ওভারে বল করেছিল, লাস্ট ওভার খেলার লাস্ট ওভার, যেখানে মনিন্দর সিং ব্যাট করছিল, মনিন্দর সিংকে এলবিডব্লিউ আউট করে দিয়ে ম্যাচটা জিতিয়ে দিয়েছিল, ম্যাচটা টাই করে দিয়েছিল অস্ট্রেলিয়ার জন্য, সেই গ্রেগ ম্যাথিউস। তো সেই গ্রেগ ম্যাথিউসকে খেলালো এবং গ্রেগ ম্যাথিউস খুব একটা আহামরি পারফর্ম করতে পারেনি বলে শেন ওয়ানকে আবার দলে ফিরিয়ে আনা হলো। এইবার যে শেন ওয়ান দলে ফিরে এলো, খেললো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবং সেই ম্যাচে ও 52 রানে 7 উইকেট নিল। সো এইরকম চলছে। তারপরে ধরুন আমি আবারও বলি, এই গল্পটা কেন বলছি, এই কারণে যে শেন ওয়ানের লাইফে এই যে 700 উইকেট, আপনারা তো জানেন 700-এর উপরে উইকেট পেয়েছে, স্মুথ রাইড, ক্রিকেটের বাদশা, প্রচুর টাকা, প্রচুর অর্থ, প্রচুর মান যশ কামিয়েছে, কিন্তু জার্নিটা দেখুন, ইট হ্যাজ নেভার বিন স্মুথ, ইট হ্যাজ অলওয়েজ বিন, একটা একাডেমি থেকে তাড়িয়ে দিল, এরা কখনো ক্রিকেট খেলেনি, শুরুটা করেছিল ফুটবলার থাকবো, ফুটবল খেলবো, শুধু আর কিছু খেলবো না, সেইখান থেকে আবার একাডেমি থেকে যেটা বললাম তাড়িয়ে দিল, আবার ওদিকে টিমে ঢুকেই মার খেলো, আবার ড্রপ হয়ে গেল, দিয়ে আবার খানিকক্ষণের একটা সিরিজের পর আবার তাকে ফিরিয়ে আনা হলো, সেখানে যে ফিরে এসে কিন্তু ভাই 7 উইকেট, 52 for 7 এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। তারপরে আর পিছিয়ে দেখাতে হয়নি, তারপরে হি ওয়ার্কড, বলছে আমি ঘন্টার পর ঘন্টা বল করেছি, এমনি বলে না ওই জায়গায় ফেলে এত বড় টার্নগুলো এমনি হয় না, ইট ইজ শুধু ন্যাচারাল ট্যালেন্টের উপর ভরসা করলে ওই বলগুলো একবার আধবার বেরোয়, বলে বার করা যায় না। যখন ইংল্যান্ড টুরে গেছে, ও প্রথম বলটা করছে মাইক গ্যাটিংকে, ও বল করতে যাওয়ার আগে ভাবছে যে কালকে সারা ঘুমোয়নি, হেভি টেনশন, প্রথম অ্যাশেজ খেলছে, কারণ তখন এবং এখনও ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার অ্যাশেজ হচ্ছে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কন্টেস্ট হিসেবে দেখা হয় ক্রিকেটের মাঠে। তো সেই অ্যাশেজের ও যখন ডেবিউ করতে যাচ্ছে, অ্যাশেজের প্রথম খেলা খেলতে যাচ্ছে, তখনও মনে মনে ভাবছে যে কাল খেলা অপোনেন্টে কি টিম, মাইক অ্যাথারটন, মাইক গ্যাটিং, ওদিকে তোমার গ্রাহাম গুচ, আরে বাপরে বাপ, কি হবে, আবার মানুষজনের না হয়ে যায়, টেনশন মরে যায়। So driving back up to Manchester for the first test was a bit like, geez, okay, I've got to fire up here. Let's start. So I was sort of a little bit tentative, but also excited, nervous, all those different emotions about playing your first test, your first Ashes test. দিয়ে খেলা চলছে, হঠাৎ ডাক পড়লো, অ্যালান বর্ডার ডেকে আনলো যে এসব বল করো, এবং জীবনের প্রথম বলটা ও করতে যাওয়ার আগে, মানে অ্যাশেজে জীবনের প্রথম বলটা করতে যাওয়ার আগে ও ভাবলো যে আমি কি পারি, হোয়াট ইজ মাই বেস্ট বল, হোয়াট ইজ মাই এবিলিটি। So when it got my time to bowl, I bowled to Mike Gatting, who was the best player of spin, one of the best players of spin in the world, not just for England, and Graham Gooch, one of the best player England's ever produced. And they're standing there just sort of staring at me, and I'm at the top of my mark, and I'm thinking,
okay, this is it. I just thought, right, just rip this leg break, just spin it as far as you can. Don't worry about where it goes, just spin it as far as you can and send a message to Graham Hick, who's up there, and the rest of his teammates. Just rip it. And so I remember coming in, and it just came, when you try and rip something like that, it comes out of the hand, you know it's going to be good. You don't know what's going to happen down the other end. It might spin too far and miss the bat. They might play a great shot. They might edge it past slip. Anything could happen. They might try and smash it, goes up there and someone drops it. You don't know what's going to happen, but all I knew when it left my hand, that it was a good ball. And I knew straight away. তারপরে বলছে যে আমি প্রথমে ভাবলাম যে বড় স্পিন করব, তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে বড় স্পিন যদি করি তাহলে একটু লেগ স্ট্যাম্পের ওপর ফেলে সেইখান থেকে যদি কাটিয়ে বার করে অফ স্ট্যাম্পের বাইরে তাহলে তো সেটা ভালো হবে, কারণ অফ স্ট্যাম্পে বল ফেলে আরও অফ স্ট্যাম্পের বাইরে চলে যাওয়াতে কোনো দাম নেই, ও তো স্পিনটা দেখতেই পাবে না, বলটা ওর সামনে আসবে, ওর নাগালের মধ্যে এসে নাগালের বাইরে চলে যাবে, তাহলে মনে হবে ওরে বাবা কি বল হলো রে। এইটাও মাথায় ঢুকিয়েছে যে আমি বল লেগ স্টাম্পে ফেলে আমি অফ স্টাম্প দিয়ে বার করবো স্পিন করে, আর ও রান দেওয়ার চেষ্টা করেনি, আর কোনো কিছু ভাবেনি। কি হলো না, বল অফ দ্য সেঞ্চুরি হলো। দ্যাট ওয়াজ দ্য বল অফ দ্য সেঞ্চুরি। I was a bit nervous actually, so my thought process was just try and get your rhythm up first, try and spin a couple of big leg breaks first to get inside their head that the wicket's turning. I just took up my position at short cover, just a pretty regulation sort of field, and well, you know, Warney bowls this incredible delivery. First ball in Test cricket in England for Shane Warne. He's done it. He started off with the most beautiful delivery. Gatting has absolutely no idea what has happened to it. He still doesn't know. I just remember walking in and bowling, and as soon as it released out of my hand, I just felt, it felt really good. And I wasn't sure, I didn't know what was going to happen. I'd got my front leg out the way, so I wasn't going to get, you know, I could actually get at the ball, and you know, just looking just to knock it back down the pitch, or if it didn't turn, I'd just got my leg stump covered. So, but to see it sort of spin from outside leg and went right across me, I'm quite a wide chap as well, and for it to actually, say, just hit the bail. Changing the field. Look at that ball. He couldn't have run down the wicket and put it in a better place, and to make it spin so much. I didn't realise, I don't think, until we looked up at the screen, because I think that was the first series the big screens were at the ground. I mean, it was 20 years ago. And I remember we were all standing in the middle saying, geez, that was a pretty good one. I said, it felt good. And we looked up and then looked at it and went, geez. And then I started feeling pretty good after that, because it was a pretty good cherry. Mike Gatting, one of the better players of spin bowling in the world. The ball pitches well outside leg stump. The reason I stood there wasn't because I was shocked at the ball so much, is that I didn't hear anything. You know, normally you hear the ball hit the stumps, but it just sort of lifted the off bail off. And Ian Healy was down the leg side too, and when I looked around I saw the bail on the floor. I thought Heels must have probably knocked the bail off as he was trying to get back to the offside to get where the ball was going to go. No, he then asked me nicely if I'd like to leave, because I was out in that Australian way. I just said, I just looked really sort of, I did look with me because a magnificent ball, but as I say, I thought it had missed everything. বলটা আস্তে করে লেগ স্টাম্পের একটু বাইরে পড়লো, সেইখান থেকে বল স্পিন হয়ে এসে অফ স্টাম্পের বেল উড়িয়ে দিয়ে চলে গেল। মাইক গ্যাটিং বোল্ড, ফার্স্ট বল করছে, মাইক গ্যাটিংকে ফার্স্ট বলে আউট করে দিল, এবং ওই যে 700 উইকেটটা পেয়েছিল সেটাও পেয়েছিল স্যার অ্যান্ড্রু স্ট্রসের, সেও আরেক ইংল্যান্ডের প্লেয়ার। সো ইন অ্যান্ড আউট, তার মধ্যে ওর জীবনে অনেক ঝড়ঝাপটা গেল। পাকিস্তান ট্যুরে গেছিলো যখন, তখন সেখানে ওকে সালিম মালিক ওই ম্যাচ ফিক্সিংয়ের জন্য $2 লাখ আমেরিকান ডলার অফার করে, সেটাও মানে না, সেটা করে না। তারপরে একবার ওই খেলতে গেছে, যেখানে গিয়ে ওর মা একটা ওই ওয়েট, ওই যে মোটা হয়ে গেছে, গলা ফলা ভারী হয়ে গেছে, বলেছে এই আমার একটা লিকুইড ওষুধ আছে, খেয়ে নে। পরে দেখা গেল ওই ওষুধটা মানে ডোপের ব্যান লিস্টে রয়েছে, ও ওয়েট ঝরাবার জন্য ওষুধ জানতো না, খেয়ে নিয়েছে। সেখানে আবার 12 মাস ক্রিকেট বন্ধ করে দিল।
ব্যান হয়ে গেল ওকে, 12 months নো ক্রিকেট, ব্যান ফ্রম অল ফর্মস অফ ক্রিকেট। বাড়িতে বসে আছে, ভাবুন ছেলেটা তখন মোটামুটি নাম করে ফেলেছে, সেখান থেকে নো ক্রিকেট করে দিল, যে যাও বাড়িতে বসতে হবে, একদম গৃহবন্দীর মতো। তো সেইখান থেকে আবার মানসিকভাবে দৃঢ়তা নিয়ে ফিরে আসা, আবার ফাইট করা, এসেই আবার সাকসেসফুল হওয়া, কয়েক বছরের মধ্যে আবার 600 উইকেট হয়ে গেল। সো ইটস এ কনস্ট্যান্ট ফাইট ইন হিজ লাইফ। আরেকটা তারপর হলো 2005-এ ওর যে স্ত্রী ছিলেন তার সঙ্গে ওর ছাড়াছাড়ি হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, সেটার একটা ঝটকা। তখন দুই মেয়ে এক ছেলে, মেয়ের নাম ব্রুক, তারপর ছেলের নাম জ্যাকসন, তারপরে তৃতীয় যে সন্তানটি সেটিও মেয়ে, নাম ছিল সামার। তো এদের সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক, কিন্তু এত ছোট অবস্থায়, 10 বছর 8 বছর 9 বছর সব বয়স, সেরকম ছোট অবস্থায় ওরা বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল, তো বুঝতেই পারলো না। এদিকে তখন মানসিক যন্ত্রণা, মাঠে বলছে আমি মাঠে যাচ্ছি, খেলছি, হোটেলে আসছি, 2টো ভদকা বানাচ্ছি, ছোট মেয়েটাকে ফোন করছি, বলছে বাবা ভালো করে খেলো, লড়ে যাও। ফোনটা রাখছি, রেখে ভদকাতে আবার ঢোক দিচ্ছি, আর চোখ দিয়ে তদ্দর করে জল বেরোচ্ছে। ফাইটটা ভাবুন, মানুষের জীবনে ব্যক্তিগত জায়গা তখন কি অবস্থা। ও যখন প্রথম সন্তান হয় তখন ও অ্যাশেজ খেলছে, ওই মহেন্দ্র সিং ধোনির মতো, যে বাচ্চা হয়েছে আমি স্কিপ করে যাব তা না, দেশের ডিউটিতে এসেছি। ও পরিষ্কার বাড়িতে পড়েছে, দেখো তোমরা আমার প্রায়োরিটি, তোমরা আমার ফ্যামিলি, কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ক্রিকেট। মাই ফার্স্ট লাভ ইজ মাই ক্রিকেট। তো তোমরা ইউ আর নট সেকেন্ডারি, বাট ইউ আর নট মাই ফার্স্ট প্রায়োরিটি। মাই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট। তো সেইটা মানে অনেক লম্বা কাহিনী। দেখুন শেন ওয়ার্নের কাহিনী অনেক লম্বা কাহিনী, এবং কনস্ট্যান্টলি একটা লোক তার শৈলীকে মাঠে যখন নামছে তখন কিভাবে জিতবে সেই ছাড়া কিছু ভাবছে না, কিভাবে কত রকমভাবে ইন্টিমিডেট করা যায়। একটা ফিল্ডার রয়েছে, কাভার একটা ফিল্ডার দাঁড়িয়ে আছে, এই বাদিক যা করে দিল, দিয়ে তারপরে ও বাদিক গেল, আচ্ছা যে ফিরে এদিকে বাদিক এদিকে, মানে বলছে যে আমি একটা ছেলেকে 10 মিটার হাঁটিয়ে দিলাম, দিয়ে আবার 10 মিটার ফিরিয়ে নিয়ে এলাম, যেখানে ছিল সেখানেই সে ফিরে এলো, কিন্তু এমন একটা ভাব করলাম যে প্রচুর কিছু অ্যাডজাস্ট করছি। তারা বলছে কীরকমভাবে, মনস্তাত্ত্বিকভাবে কিরকম দাবাও। ব্যাটসম্যানকে কি বলছে, এই বলটা কিন্তু আউট করবো তোকে আমি, এই বলটা তোকে আউট, সাবধান, এই বলে তুই আউট, বুঝতেও পারবি না। ব্যাটার ভাবছে যে তাহলে তো বলটা মন দিয়ে খেলতে হয়, এই যে মনের মধ্যে তখন কী হলো, ওই কথা, ওই শেন ওয়ার্ন ওর কথা এই শুনেই ফেঁসে গেল। বলটা যে ভালোভাবে খেলতে হবে, বলের দিকে চোখ নেই। তখন একটা মানে ডিফেন্সিভ মোডে চলে গেছে, এই বলটা দেখে খেলে দিই, কী দরকার আউটফোর্ট হওয়া। বাট এই কনস্ট্যান্ট, ইটস লাইক এ কনস্ট্যান্ট প্রসেস। বাট ওই যেটা বলছি, মাঠের বাইরে ওর ঝড় চলছে, সিলেকশন থেকে বাদ যাচ্ছে, ব্যান হয়ে গেল, ড্রাগের জন্য 12 মাসের জন্য ব্যান হয়ে গেল, ওদিকে আবার প্রথম দিকে বাদ পড়ে গেল পারফরমেন্সের জন্য শুরুতে এসেই, ওদিকে প্রথম খেলায় প্রচুর মাঠটার খেলো, কোনো ছোটো বাচ্চাদের ক্রিকেটটা খেলেনি। কিন্তু দাদা ভাই আপনাদের সকলকে বলছি, যেটা আগেও বলেছি এখনও বলেছি, র ট্যালেন্ট আর সঙ্গে অনুশীলন, যদি জেতার তীব্র ইচ্ছা, যদি মানসিক দৃঢ়তা থাকে, যদি কানের দরজা বন্ধ করা যায়, মাথা যদি স্ট্রং থাকে, ওই যে আমি আমার একটা ভিডিও দিয়েছিলাম, লিলির ছেলে বলে আমার আওয়াজ দিচ্ছিল, ওটা যদি আমি কানে বন্ধ না করতাম তাহলে আমি খেলতেই পারতাম না, খেলাধুলাটাই হতো না আমার দ্বারা। মাঠের বঞ্চনার জবাব মাঠেই দিতে হয়, ওটা অন্য কোথাও দেওয়া যায় না। মাঠের বঞ্চনার জবাব মাঠে দিতে হয়। মাঠে আপনার অকৃতকার্য হয়ে ফিরে আসা সেটা যে আপনি কৃতকার্য হবেন, সেটা যে আপনি সফল হবেন, তার জন্য যে অনেস্ট খাটনিটা, সিরিয়াসনেসটা, এবং সেটা নিজের সঙ্গে নিজে বলা যে না আমি গুড এনাফ টু বি হিয়ার, যদি মনে হয় যে আপনি গুড এনাফ নন, ছেড়ে দেবেন না, চেষ্টা করুন। যখন দেখবেন যে নয়, তখন আলাদা ব্যাপার। কিন্তু অনেকেই খুব তাড়াতাড়ি হতোদ্যম হয়ে যান, খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেন, আর সব কিছু মনে হয় আপনাদের অটোমেটিক হয়ে যাবে। আপনি দেখুন না, যদি হবার হয় না, সত্যি অটোমেটিক্যালি হয়। আমি আমার ক্রিকেট শেখার 3 বছরের মধ্যে অনূর্ধ্ব-19 বাংলা দলে চান্স পেয়েছিলাম। আমার ক্রিকেট শেখার 3 বছরের মধ্যে আমি ক্রিকেটটা সিরিয়াসলি খেলেছি 16 বছর বয়সে, আর অনূর্ধ্ব-19 খেলেছি 18 বছর বয়সে। তাহলে ক বছর? 2 বছরের মধ্যে, 2-2.5 বছরের মধ্যে আমি চলে এসলাম। কেন না, আমি 14 কিলোমিটার সাইকেল চালিয়ে একটা টিভিতে ট্রেনিংয়ের ভিডিও দেখতে যেতাম, কারণ তখন তো এত একাডেমি কিচ্ছু ছিল না। সো আমি আমার এক্সাম্পলটা দিচ্ছি, কারণ আমি বলার চেষ্টা করছি যে আমি আমার লেভেলে যেটুকু সাকসেসফুল হয়েছি
সেটুকু হয়েছি ওই যে কারণে একজন যুগান্তকারী ক্রিকেটার, সর্বকালের সেরা ক্রিকেটার, সেও ওই সাকসেস প্রিন্সিপালটা একই রেখেছে, সেটা হচ্ছে সাধনা। সাধনা এবং আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন। ওকে যে একাডেমি থেকে ও বলছে, যে একাডেমি থেকে আমাকে লাত্থায় বার করে দিল, আমাকে পুরো স্যাক করে দেবে, কিক মি আউট বললো, সেই একাডেমি আমাকে বলছে যে শোনো, তুমি হচ্ছে আমাদের একাডেমি থেকে প্রথম ক্রিকেটার যে অস্ট্রেলিয়ান জাতীয় দলে খেললে, তো তোমাকে একটা সাম্মানিক দেবো এবং তোমার একটা ছবি দিয়ে একটা প্ল্যাক আমরা দেওয়ালে লাগাবো, ঠিক আছে? তো বললো দেখুন, যেখান থেকে আমাকে লাত্থায় বার করে দিয়েছিল সেখানেই আমাকে উদাহরণ হিসেবে, সাকসেস স্টোরি হিসেবে দেওয়ালে লাগাচ্ছে। তো এটাই ক্রিকেটের থেকে পাওনা, এটাই জীবনের এটা একটা মজার জায়গা যে আপনাকে যে আজকে অপমান করবে তারাই কালকে আপনাকে সম্মান করবে। দ্য মরাল অফ দ্য স্টোরি এখানে হচ্ছে যে হাঁকপাক করবেন না। আপনি নিজের খেলাটাকে ভালো করুন, তাতে আপনি কোনো লেভেল খেলতে পারলেন না পারলেন কিচ্ছু যাবে আসবে না। আপনি আন্ডার 13, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার না খেলেও বহু এক্সাম্পল যুগ ধরে হয়ে আছে যারা এই আন্ডারগুলো খেলেনি, এই আন্ডারগুলো না খেলেও শুধু প্র্যাকটিস করে গেছে বাড়িতে, ছাদেতে, আর পাড়ায় খেলে গেছে। শুধু ক্রিকেট ম্যাচটা খেলে যেতে হবে, ক্রিকেট ম্যাচটার জন্য আপনি হ্যাংলা হয়ে ঘুরে বেড়ান। খেলে সঙ্গে ট্রেনিং, একটু করে রেকটিফিকেশন, ন্যাচারাল গেমটা রইল, এবার চলতে থাকবে। এবার তারপর আস্তে আস্তে যত আপনি বড় হবেন, বয়স বাড়বে, তত ম্যাচুরিটি বাড়বে, ওর নিজের শৈলী বুঝবে। আর একটা ভালো কোচ বা একটা ভালো মেন্টার খুব দরকার, খুবই দরকার। এই শেন ওয়ার্ন নিজেই বলেছে, যদি আমার জীবনে জেফ না আসতো তাহলে আমি শেন ওয়ার্ন হতাম না। এবং দেখুন, তার ওইরকম বিরাট কিছু কোয়ালিফিকেশন ছিল না, কিন্তু যেটা ছিল সেটা দে ওয়ার্ক টুগেদার ফর আওয়ার্স, ফর ডে ইন ডে আউট, এবং তারপরে পার্সোনাল কোচ করে নেয়। বাট ওইটাই বললাম, অনেকটা লম্বা ভিডিও হলো, কিন্তু আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা শেন ওয়ার্ন একটা বিরাট যুগান্তকারী ক্রিকেটার, এবং দেখেছেন পরবর্তীকালে খেলা ছেড়ে দেওয়ার পর 2007-এ খেলা ছেড়ে দেন, তারপরে আইপিএলে এসে প্রথম যে ডেবিউ আইপিএলে, যে ফার্স্ট ইনগ্রাল আইপিএল, তার কিন্তু প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালস হেরে গিয়েছিল বাজেভাবে, দিল্লির কাছে হেরে গিয়েছিল, বীরেন্দ্র সেহবাগ প্রচুর মেরেছিল। সেইখান থেকে টিম যখন কান্নাকাটি করছে ছেলেগুলো ড্রেসিং রুমে, শেন ওয়ার্ন এসে বলছে, আমি কিছু মিস করে গেলাম, কেউ কি মারা গেছে? বলছে না, আসলে হেরে গেছি। জাস্ট ক্রিকেট ম্যাচ, এখনো 13টা খেলা বাকি, চল করে সবাইকে পাম্প করে প্রতিটা প্লেয়ারকে গিয়ে বলতো, তুই আমার টিমের সেরা খেলোয়াড়, নয় তুই টিমে খেলছিস কী করে? তুই সেরা খেলোয়াড় বলেই তো খেলছিস, এই যে জায়গাটা তুই ব্যাট করতে নামছিস, এই জায়গায় তুই সেরা, তাই তুই নামছিস 4 নম্বরে ব্যাট করতে, তো সেরা চল বাঘের বাচ্চার মতো খেলবি। এবং আমরা জানি সবাই যে সব স্টার খচিত, মানে শোয়েব আখতার সব খেলছে সেই সময়, ফুল অন খেলা, ব্রেটলি কেউ বাদ নেই, সচিন রোহিতদা তো খেলছেই, ধোনি ফোনি ফুল ফর্মে। সেই জায়গা থেকে ওই রকম সব ইয়াং টার্কিস যাকে বলে, ইয়াং বাচ্চা ছেলেগুলোকে নিয়ে শুধু গুড লিডারশিপ, গুড স্ট্র্যাটেজি, গুড ম্যানেজমেন্ট, গুড ইন্সপিরেশন, গুড মোটিভেশন, এগুলো করে ওই টিমটাকে কিন্তু রাজস্থান রয়্যালসকে সে বছর চ্যাম্পিয়ন করে দিল। আইপিএলের প্রথম আইপিএলটা তুললো ওরাই। সো প্লিজ লার্ন ফ্রম দিস থিংস, ক্রিকেটটাকে অ্যাপ্রোচ করুন একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে, মানসিকভাবে ছেলেদের স্ট্রং করুন। ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি স্ট্রং হেড। অনেক নয়েজ আসবে বাইরে থেকে, অনেক ক্রিটিসিজম আসবে, অনেক বঞ্চনা, অনেক গালাগালি, অনেক তুচ্ছ-তাচ্ছিল্য সব আসবে, এগুলো কেটে যাবে একটা সময়। আপনি পুরো এক রোখা হয়ে মাথা গোয়ার ষাঁড়ের মতো সামনের দিকে হেড স্ট্রং করে এগিয়ে যাবেন। নিজের শৈলীর ওপর বিশ্বাস রাখবেন, নিজের ক্রিটিক হবেন। যদি দেখেন যে ভালো বল করছেন না, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করলে ভালো বলের জায়গায় then as we sort of went to, back in the dressing room, and then the replays, well, I just replaying them at night time. You're watching TV and I'll just flash on, and it was like, Jesus, that's bloody good. And then as it's gone on, everyone said it's the best ball that's ever bowled, it's the ball of the century. I'll take it. It was so to do it first ball, I was very, very proud of being able to do it first ball, and to one of the best players to spin in the world, and it was England, and it was the Ashes, and it was my first ever ball in the Ashes. So yeah, I feel pretty good about that one.